এই আমার কাছে আম পারে কেন রে? আরে বলো কাঁচা লাগছে নো দে। ভাইয়া আমি পড়ে গেছি, আমাকে সাথে করে নিয়ে যাও। ঢাকা থেকে আসার পর সেই যে ছোটটা বাড়ি থেকে বের হলো, এখন বিকেল হয়ে গেল, তাও ওর দেখা পাচ্ছি না। এই, দাঁড়া। কি হয়েছে ভাইয়া? ভাইয়া তুমি আমাকে মারলে। না মারবো না, তোকে আদর করবো। সারাদিন তুই কোথায় ছিলি? ও তো সারাদিন আমার সাথে আসিল। কে কি হয়েছে? চুপ কর, আমি তোর সাথে কথা বলতেছি না। আর তুই বল, সারাদিন কোথায় ছিলি? আমি তো সাইকেল ভাইয়ের সাথে ঘুরতে গেছিলাম। কি তুই গ্রামে আসতে না আসতে ওদের সাথে মেলামেশা করা শুরু করে দিছিস? ওদের স্ট্যাটাসের কাছে কি আমাদের স্ট্যাটাস দেয়? একটা অশিক্ষিত গ্রামের ছেলের সাথে তোরা তো কিসের মেলামেশা? তুই কি ওর মতো চাষা হতে চাস? এই জন্যই বাবা তোকে গ্রামে নিয়ে আসতে চায় না। তুই এই যে আলতু ফালতু পোলাপানের সাথে ঘুরিস, আর একবার যদি দেখি ওদের সাথে ঘোরাঘুরি করতে, দাবি দিয়ে কান ফাটা দেবো। তামিম, তোমাকে আমি নিজের ভাইয়ের মতো মনে করি, আর তুমি আমাকে ছোট করে কথা বললা। ও তো আমার নিজের চাচতু ভাই। ও আমার সাথে ঘুরবে না তো কার সাথে ঘুরবে? কিসের চাচাতো ভাই? তুই আমার ভাইয়ের কিচ্ছু হস না। তোর বাবা মা তোকে গ্রামে রেখে লেখাপড়া শেখায়নি, অশিক্ষিত খেয়াত বানিয়েছে। তুইও কি চাস আমার ভাই এমন হোক? দেখ ভাই, আমার বাবা আমার গ্রামে রাখতে পারে ঠিক আছে, কিন্তু অশিক্ষিত বানায় রাখে নাই। আমি ইন্টার পাস করছি। হ্যাঁ, আমার বাবা কৃষক, কৃষি কাজ করে। আমিও তার সাথে চাষাবাদ করি। এজন্য তুই আমাকে চাষা বলতে পারতেছিস। এই গ্রামের চাষারা যদি চাষবাস না করতো, ওই শহরে বসে চেকুন চালের ভাত আর শাকসবজি খাওয়া লাগতো না। আর চাষাদের অসম্মান করে কথা কইস না। চুপ কর, তোর জ্ঞান তোর নিজের কাছে রাখ, আমাকে জ্ঞান দিতে আসিস না। আর একবার যদি দেখি তুই আমার ছোট ভাইয়ের আশেপাশে থাকিস, তাহলে কিন্তু তোর খবর আছে। ভাইয়া প্লিজ তুমি এভাবে সাইকেল ভাইকে অপমান করো না, সে মনে খুব কষ্ট পাবে। কিসের অপমান? এদের মান থাকলে তো অপমানিত হবে। আর কে রে গাধা শাকির, এই সময় মন খারাপ করে বসে লইছিস কে? আব্বা, বাকি ঘরে আসিস? হ্যাঁ আয় বস। ভাই তাহলে বাইরে আয়, বাইরে বসে কথা বলি। হ্যাঁ কি বলবি বল। আমি তো খুব বেশি দিনের ছুটিতে গ্রামে আসিনি। এই তো আর 2 দিন পরে আমাকে চলে যেতে হবে ঢাকা। তো আমি একটু গ্রামে একটু জরুরি একটা কাজে আসছি, তো সেই বিষয়ে কথা বলার জন্য তোমাকে আমি ডাকলাম। তুই তো আমাকে সারা মেলা বড় বড় কাম করে ফেলাস, তখন তো আমাকে দরকার পড়ে না। কিন্তু কি এমন প্রয়োজন যে আমার হাতে তোর আলাপ করে কাম করাই লাগবো? ভাই কথা হলো কি, আমরা তো বাপের 2 ছেলে। তো বাপের সয় সম্পত্তি যা কিছু আছে তার অর্ধেক ভাগিদার তো আমিও। তো আমার সয় সম্পত্তি যেটুকু আছে সেটুকু বিক্রি করার জন্যই আমি এবার গ্রামে আসছি। বাপের জায়গা জমি বিএসপি কে? হ্যাঁ, আমি ঢাকায় একটা বাড়ি কিনবো। মোটামুটি 1 থেকে 1.5 কোটি টাকা লাগতে পারে। তো সেটার জন্য আমার টাকা জোগাড় করতে হবে না? তার জন্য আমার ভাগের সয় সম্পত্তি যা আছে সব বিক্রি করে দিয়ে আমি ঢাকা চলে যাব। তাছাড়া আমিও তো কোনোদিন গ্রামে আসবো না, ছেলে পেলেরাও গ্রামে আসতে চায় না। খামাখা এই সয় সম্পত্তি গ্রামে লেখা আমার কি লাভ? এই জন্য ভাবছি আমার জমি আমি যেটুকু অর্ধেক পাই সেটুকু বিক্রি করে দিয়ে আমি ঢাকা সেটেল হবো। এই কথা বলার জন্যই আসছিলাম। আচ্ছা ঠিক আছে থাকো, আমি একটু চড়া জমিগুলো একটু দেখে আসি, পরে এই বিষয়ে তোমার সাথে পরে আলাপ করবো না। ভাই তুমি তোমার ওয়ারিশ, আমার সয় সম্পত্তি অর্ধেক যা আছে সেটা আমি বিক্রি করে দেবো, সেটাকে তুমি কিনতে পারবা? না রে ভাই, আমি বাপের জমি চাষবাস করে খাই, আমার কেন আমার তো সামর্থ্য নাই, আমি কিভাবে কিনবো? তুমি ভালো করে বুঝে শুনে বলো, তুমি কি আসলে জমিটা কিনতে পারবা না? আমি আমি কিভাবে কিনবো? আমার তো টাকাও নাই। ঠিক আছে, এই সয় সম্পত্তি তোমার কেনার সামর্থ্য যদি না থাকে তাহলে তো আমার কিছু করার নাই। তাহলে আমি অন্য পার্টি দেখি। দেখ মাসুম, তোর টেহার যদি এতই দরকার হয়, তোর চর জমি আছে, বিলের জমি আছে, ওইগুলো বেচে তোর টেহালে, তবু আব্বার এই ভিটে বাড়িটা বেচিস না। চরের জমির দাম কম, বাড়ির জমির দাম বেশি। বাড়ি সহ বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। বাবা সে যেহেতু নিতে পারতেছে না, তাহলে তুমি অন্য পার্টি দেখো। এই বিটে বাড়ি কি তোর বাপ করছে? তুই যে বেশি দামে বেচতে চাস। খবরদার শাকিল, মুখ সামলে কথা বলিস।
আপনি মুখ সামলায় কথা বলেন চাচা। এনে কি বিটে বাড়ি আসিল? এনে আসলে একটা বিল। আমি আমার আব্বা মিলে কামলাদের মতো খাইতে ওই চরে থেকে টুপি উজাই করে মাটি এনে এনে বিটে বাড়ি করছি। তখন তোরা কোথায় ছিলি রে বিটে বাড়ি করার সময়? থাইস তো ঢাকা পড়ে কোনদিন তো খোঁজ খবর লেসি না। কারণ বিটে বাড়ি বেচার তুই কি ডা? আমার বাপের সম্পত্তির বাক আমি বিক্রি করব, আমিও দেখবো তোরা কিভাবে ঠেকাস। ঠিক বলছো বাবা। করুক, আর মনে যা চা করবে দে, তুই আর এ বিষয় নিয়ে কোনো কথা কইস না, বুঝছিস বাবা? ও যা খুশি করুক সব। আমার টাকার দরকার, আমি জমি বিক্রি করবোই। এ ব্যাপারে কেউ যদি কোনো বাধা দিতে আসে অবস্থা কিন্তু ভালো হবে না। আমি পার্টির সাথে কথা বলতে যাচ্ছি। আব্বা চলো তো, এদের সাথে কথা করার কোনো দরকারই নাই। আরে ভাইস্তে, তোর সাথে অনেকদিন পরে দেখা। তা তুই কেমন আছিস? আসি ভালো চাচা, আপনি কেমন আছেন? তা আপনার ব্যবসা কেমন চলে? আরে ভাইস্তে, আমি খুব ভালোই আছি। আল্লাহ দিলে তো আর ব্যবসা একটা না আমার। ওই ব্যবসার টাকা দিয়ে আমি বাড়ি কিনছি, গাড়ি কিনছি, আবার অনেক জায়গাও কিনছি, বুঝছিস ভাইস্তে? টাকা পয়সা তো আমার অভাব নাই। বাহ, খুব ভালো তো চাচা। কি বলবি বল। আমি তোমার কাছে আসছি একটা বিষয় আলাপ করতে। তা তুই কি বিষয়ে আমার সাথে কথা বলি ভাইস্তে, বল। চাচা, আপনি তো জানেন আমি আমার পরিবার নিয়ে ঢাকা থাকি, ছেলে মেয়েরাও গ্রামে আসতে চায় না। তাই ভাবছি আমি আমার অর্ধেক সম্পত্তি যা পাই সেটা আমি বিক্রি করে ফেলবো। আপনি যদি কেনেন তাহলে বলেন। ও আচ্ছা, তাই তোর সম্পত্তি বিক্রি করবি? আর তোর ওই সম্পত্তি তো অরিস আছে, তোর বড় ভাই সুজন, তার সে কিনবে না সম্পত্তি? আরে ধুর, আপনি যে কি বলেন না। আমি তাকে জিজ্ঞাসা করছিলাম, সে নাকি কিনতে পারবে না, তার কাছে নাকি টাকা নাই। সত্যি কথা বলতে পারতে, তোর ওই বাড়ির প্রতি আমার অনেক দিন কাল লোভ। আর তোদের ওই বাড়িটা তো বিল ছিল রে বাইসতে। তোর ওই বড় ভাই সুজন আছে না, ওই মাটি ভট করে সে একটা পজিশনের জায়গা বানা ফেলাইছে। তুই যদি জায়গাটা বিক্রি করিস, আমি এক চান্সে কিনে নেবো বাইসতে। টাকা পয়সা দাম দর নিয়ে এটা কোনো টেনশন করা লাগবে না বাইসতে। তুই যা চাস আমি তাই দিয়ে দেবো নে। বাহ, তাহলে তো হয়েই গেল। আমি তোমার বাড়ি পিঠে এমনিতে বিক্রি করবো, তা চরের জমিগুলো নিবেন না? না বাইসতে, সোয়ার জমি তো আমি রাখবোই। ওই আমার মেইন টার্গেট হচ্ছে তোর বাড়ি ভিটা। তা তুই কাগজপাতি গুলো রেডি রাখিস, বিকেল বেলা আমি দেখতে যাবো নে। আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে 2-1 দিনের মধ্যে টাকা পয়সা দিয়ে সব লিখে নেবো নে। তাহলে তো হয়েই গেল। আমি জমির কাগজগুলো সব বের করে রাখবো না, আপনি বিকেলে যা দেখে আসেন। আচ্ছা ঠিক আছে বাইসতে। তাহলে তো সবকিছু ফাইনাল হয়েই গেল। তাহলে আজ উঠি। দেখ ভাই, যেহেতু তুমি আমার জমিগুলো কিনতে পারবে না, আমার তো টাকার প্রয়োজন। সেজন্য রবুল চাচার সাথে আমি কথা বলে আসছি, সে আমার ভাগের সয় সম্পত্তি কিনতে চায়। তুমি কালকে দলিল গুলো বের করে রাখো, সে দেখতে আসবে। দেখ ভাই, আমি কোনো ঝামেলা চাই না। তুমি কালকে দলিল গুলো বের করে রাখো, আগামীকাল রবুল চাচা দেখতে আসবে। তা ভাইস্তে, এসব আর নতুন করে দেখানোর কি আছে? তোদের এই বাড়ি জমি এগুলো তো আমি সব সময় দেখি, এইখান দিয়ে আমার চলাচল। তা তোর বড় ভাই সুজনকে ডাক, একসাথে বসে সবাই কথাবার্তা বলি, এটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে। ভাইস্তে, কাগজপাতি তো সব ঠিকই আছে দেখলাম, কিন্তু সমস্যা আছে একটাই। ওই তুই যে অংশ বিক্রি করবি না, ওই অংশের পাশে হচ্ছে বিশাল একটা খাল। আর ওই যে তোর বড় ভাই যে অংশে থাকে, ওই অংশের পাশে হচ্ছে একটা মেইন একটা রাস্তা। ওই খালের পাশে জমিটার দাম একটু কম, আর ওই যে রাস্তার পাশে, ওই রাস্তার পাশে জমিটার দাম একটু বেশি। আর কথা হচ্ছে এটা না, ওই খালের পাশে জমিটা আমি নিতে চাচ্ছি না। তুই যদি তোর ওই বড় ভাইয়ের রাস্তার পাশে জমিটা আমায় দিতি, তাহলে আমি নিতাম বাঁচতে। ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটাই। বড় ভাই যে পাশে থাকে আমি ওই জমিটাই বিক্রি করব। এটা কেমন কথা বললেন চাচা? আমাদের ওপাশ বেচবেন মানে? আমাদের ওপাশে তো থাকার ঘর, ওপাশ বেচলে মানে আমরা থাকবো কোথায়? কেন, আমার অংশ যে পাশে ওই পাশে থাকবি তোরা? অসম্ভব চাচা, আপনাকে এতবার করে বলার পরেও আপনি যখন বিটাবাড়ি বেচবেনই, তাহলে আপনার অংশ বেচেন, আমাদের অংশ কেন? দেখ স্যাংরা, এই বেচারা মাসুমকে তোরা তো আজীবনে ঠকালি। ওই যে পুকুরে বড় বড় মাছগুলো তো তোরাই খাস,
আর ওই জামের সময় জাম, আমের সময় আম, এসব তো তোরাই খাস। আর এই যে বেচরা মাসুম, এসব তো সে কোনদিন জিজ্ঞাসা করে নাই যে কিভাবে কি হলো। ওই এখন যেহেতু ওই মাসুম বেচতে জমিটা বিক্রি করতে যাচ্ছে, আর ওরও টাকার প্রয়োজন, আমি জমিটা নেব। আর ওই যে খালের পাশে জমিটা আমার পছন্দ না, আর তোদের যে রাস্তার পাশে জমিটা আছে না, ওইটা দিয়ে দিলেই তো হয়। এই শয়তান তুই চুপ থাক। ভিটে বাড়ি কি তোর বাবেন নাকি রে? আর আমার চাচাকে ঠগাইছি তার মানে এটা তোর কোন জনের বেচতে লাগে? এটা আমার নিজের চাচা। চাচার ক্ষেতের ধান, বাগানের ফল, পুকুরের বড় বড় মাছগুলো আমি নিজে হাতে কষ্ট করে যা ঢাকা যা দিয়েছি। চাচাকে আমরা কখনোই ঠকাই নেই। আর তুই কোথা থেকে আইছিস ইবলিশ শয়তান? শাকিল, তুই কথাবার্তা একটু ভালো করে বলিস। আমি ইবলিশ সাথে মানে ফাজলাম কি কথাবার্তা না, মুখ সামলায় কথা বলিস। চুপ করেন। আপনার সাহস কত বড় আমাদের পরিবারে এসে আপনি ধমক দিয়ে কথা বলেন? আমাদের পরিবারে আপনি কথা বলার কে? যান এখান থেকে, বেরোন, বাইরে থেকে বেরোন। আইছে আমার চাচাকে নাকি আমরা ঠকাইছি, সুন্দর একটা সংসারে বেদল আনার জন্য আইছেন। ভালোই ভালো বেরোন, নাহলে গাঁটা কেটে বের করে দেবো। চুপ কর কাতো, থাপড়া তো দাঁত ফেলা দেবো। আরে বেচারা মাসুমকে সারা জীবন ঠকিয়ে এখন বড় বড় কথা বলিস, লজ্জা করে না তোদের? আমি বের হয়ে যাবো মানে? ব্যস্ত মাসুম, তুই আজকে সালিশ ডাক, দেখি এই জমি বিক্রি করে কে ঠেকায়। ঠিক আছে চাচা, আপনি যেটা বলছেন সেটাই হবে। ভালো ভালো যেহেতু দিবে না, আমি আজকে এই বাড়িতে শালিশ ডাকবো। চাচা, আপনি বাইরের লোকের কথা শুনে এ বাড়িতে সালিশ দেখতে পারেন না। এ বাড়িতে কখনো সালিশ হয় নাই। উঠাঘর সিটের বাটপারের কথা শুনে আপনি এই বাড়িতে সালিশ দেখতে চান? টাকা পয়সার লোভে আপনি অমানুষ হয়ে গেছেন। এ বাড়িতে আপনি সালিশ ডাকতে পারেন না। কি আমি আমার সঙ্গে কিছু মানে ছোট মেয়ে বড় কথা থাপড়ে তো দাঁত ফেলে দিব। মাসুম, খবরদার মাসুম, তুই আমার সামনে হাত তুলে পারিস না। ঠিক আছে, তোর যদি মনে হয় আমি যে অংশ থাকি তুই সে অংশ নিবি, বেসবি, বেসিক ভাই। আমি আজকেই আমার সরলে ঘর থেকে বেরো যাবো। বাবা, কত কষ্ট করে ওই বিলে থেকে মাথায় করে মাটি নিয়ে এসে ভিটা বাড়ি করলাম, আবার ঘরটা করলাম। এ ঘরে আমার মায়ের হাতের ছোঁয়া লেগে আছে বাবা। এ ঘর আমি কাউকে নিতে দেবো না। চুপ কর শাকিল বাবা, চুপ কর। মাসুম যদি মনে করে ওরে আমরা ঠকাইছি, ওর জায়গা জমি আমরা নিয়ে যেতেছি, নিক ও নিক গো। ওর যেটা ভালো খুশি সেই বাস থেকে বিক্রি করুক। কিন্তু খবরদার মাসুম আমার সারা গায়ে হাত তুলিস না তুই। তাহলে তো হয়েই গেল রবুল চাচা, আপনার যে অংশ চাইছিলেন সে অংশ তো পাই গেলেন। ঠিক আছে, তাহলে তো পাইলামই। তাহলে আগামীকাল জমিগুলো রেজিস্ট্রি করে আমাকে টাকাগুলো বুঝাই দেন। আমার আবার তাড়াতাড়ি ঢাকা যেতে হবে, ঢাকায় আমার অনেক কাজ আছে। চাচা, আমার আব্বা তার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসে। আপনি যখন ঢাকা লেখাপড়া করার জন্য গেছিলেন, আমার আব্বা কত রাত যে আপনার জন্য কাঁদিছে সেটা আপনি জানেন না। গ্রামের মুরব্বীদের কাছে শুনছি আমার বাবা নাকি আপনার থেকে ভালো স্টুডেন্ট ছিল। শুধুমাত্র আপনার লেখাপড়ার খরচ চালানোর জন্য আমার বাবা লেখাপড়া বাদ দেয়। আর আপনি সেই মানুষটাকে আঘাত দিয়ে কথা বলতে পারলেন, আর আমার বাবা যে ঘরে থাকে সে ঘর থেকে বের করে দিতে পারলেন। আপনি একটা বেইমান চাচা, আপনি একটা বেইমান। আল্লাহ আপনার বিচার করবে। চলেন চাচা, এখানে থেকে আমাদের কোনো কাম নাই, আমরা বের হয়ে যাই। বাবা, ভাসতে জমি যে অংশ আমি চাইলাম সে অংশ তো আমি লেগে নিলামই। এই নে তোর টাকাটা, পুরো 1,10,00,000 আছে, টাকাটা বুঝিয়ে নে। হ্যাঁ আচ্ছা চাচা, ঠিক আছে। টাকাটা কি বুঝে পাইছিস? হ্যাঁ চাচা, বুঝে পাইছি। আচ্ছা, তাহলে আমি আসি। ওকে। তাইলে বাবা গ্রামটা তো শহরে চলে আসলাম, তাইলে এখন তো খুব মজা লাগতেছে। হ্যাঁ এই আরিফিন বাবা, তুমি এখানে থাকো, আমি আর ওই যে তামিম মিলে বাজার করে নিয়ে আসি। বসে থাকো এখানে। হ্যাঁ ঠিক আছে। কি মাসুম ভাই নাকি আজ পত্রিকার নিউজ দেখছেন? না ভাই, পত্রিকার নিউজ তো দেখি নেই। আমরা আজ সকাল বেলায় গ্রাম থেকে শহরে আসলাম। কেন, পত্রিকায় কি নিউজ বের হয়েছে? আপনি যে অফিসে চাকরি করতেন সে অফিস নাকি বন্ধ ঘোষণা করে দিয়েছে। কি বন্ধু ঘোষণা? বন্ধু ঘোষণা তো করে তার কথা না, কেন কি হয়েছে? আপনি যে অফিসে চাকরি করতেন সে অফিসে নাকি অবৈধ মালামাল পাওয়া গেছে, আর আপনার বস তো পলাতক। কি ঘটনা সত্য নাকি? এসব নিউজ তোমরা পাইনি? হ্যাঁ ভাই, চাইলে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, এটা ঘটনা সত্য। তাহলে তো বসকে ফোন দিয়ে বিষয়টা জানাই লাগে। কি বন্ধু মানে? তাহলে কি আমি চাকরিটা হারালাম না তো? বাবা তা আমি, তুই তাড়াতাড়ি বাসা যা, তোর আমাকে বাজারগুলো দিগা, আমি অফিসে খোঁজ খবর নিয়ে দেখি কি হয়েছে।
কি ব্যাপার, দরজা খোলা কেন? না, দরজা খোলা রেখে আরিফিন কোথায় গেছে? ভাই ভাই তোর কি হয়েছে ভাই? এত এভাবে কে বেঁধে রেখেছে? আম্মা কোথায়? বল আম্মা কোথায়? ভাইয়া আমার সাথে একটা লোককে দেখলাম, সে আমাকে এখানে বেঁধে রেখে আলমারিতে যত টাকা পয়সা আছে সব সহ আমাকে নিয়ে গেছে। এ তুই কি বলিস এটা? তুই কি লোকটাকে চিনতে পেরেছিস? হ্যাঁ আমি লোকটাকে চিনতে পেরেছি, লোকটা বাবার অফিসের বস। কি বলিস এটা? তাহলে তো ফোন দিয়ে বাবাকে জানাতে হয়। কি ব্যাপার, অফিসে গিয়ে তালা কেন? হ্যাঁ বাবা বলো। হ্যাঁ হ্যালো বাবা, তুমি কোথায়? তাড়াতাড়ি বাসায় এসো, একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি কি হয়েছে বাবা? তোদের কি হয়েছে? বাবা আম্মা তো নাই, আম্মা তো পালাই গেছে। কি পালা গেছে মানে? কার সাথে? আম্মা তো পালাই গেছে, ভিটে বাড়ি বিক্রি করে সব টাকা পয়সা নিয়ে আপনার বসের সাথে পালাই গেছে। কি? টাকা মানে? বাবা তুই না কি বলিস বাবা? বাবা কি হয়েছে আপনার? বাবা আর বলিস না, তোরা আমাকে আমি এত ভালোবাসছিলাম, তোরা আমাকে আমি এত বিশ্বাস করছিলাম, আমি জানতাম না আমাকে কিভাবে ঠকাবে। তোরা আমার কথা মতো আমি গ্রামে যাই, জমিগুলো বিক্রি করে শহরে আসছিলাম। আমি জানতাম না তোরা আম্মা আমাকে এত বড় ক্ষতি করবে। বাবা তোদের জন্য আমি আর কিছুই করতে পারলাম না বাবা। বাবা তুমি ভেঙে পড়ো না বাবা। বাবা বাবা তুমি এসব নিয়ে ভেবো না বাবা, সব ঠিক হয়ে যাবে। বাবা আমার ভিটে বাড়ি বিক্রি করে টাকা এভাবে নিয়ে পালাই গেল, তোদের কথা কি একবারও চিন্তা করে নাই? এ আমার সাথে এত বড় বেমানি কেমনে করতে পারলো বাবা? সাহেব, বাড়িতে আছেন নাকি? হে ভাই আপনি কে? আর আপনাকে তো আমি চিনতে পারলাম না। আমি বাড়িওয়ালার ছেলে। আপনারা ফ্ল্যাট কেনার কথা বলে 1.5 মাস হলো ফ্ল্যাটে উঠছেন, এ পর্যন্ত টাকা পরিশোধ করলেন না। আজকে টাকা পরিশোধের লাস্ট ডেট। বাবা বলছে আপনারা যদি টাকা না দিতে পারেন তাহলে অন্য বাড়ি দেখতে। আপনারা আজকে টাকা দিতে পারবেন কিনা বলেন? না মানে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বাবাকে অন্য বাড়ি দেখতে বলো। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু ফ্ল্যাট নিতে পারবেন না তাহলে কালকের মধ্যে ফ্ল্যাট ফাঁকা করবেন। কালকে নতুন পার্টি আসবে ফ্ল্যাট দেখতে, আপনারা যাওয়ার আগে 1.5 মাসে ভাড়াটা দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আমি গেলাম, তাহলে মনে করে বাসাটা খালি করবেন। বাবারে তোর মায়ের কথা শুনে গ্রামে যা ভিটে বাড়ি বিক্রি করে আমি শহরে আসছিলাম, তোর মা আমাকে এত বড় ধোঁকা দিবে আমি কল্পনাও করতে পারি নাই। আমি একবার নিঃস্ব হয়ে গেলাম রে বাবা। এখন আমি তোর দিন কি করবো, কোথায় যাবো, আমি কিছুই ভাবতে পারছি না। কেন আব্বা এত চিন্তা কিসের? গ্রামে শুধু চাচার বাড়িতে চলেন। না রে বাবা, তোর চাচার সাথে আমি কত খারাপ ব্যবহার করছি, আমাকে আর ভাইয়ের নজরে সে দেখবে না, আমি কোন মুখ নিয়ে তার সামনে যাব? না বাবা তুমি এখনো সুজন চাচুকে চিনতে পারো নাই, চলো আমরা সুজন চাচুর কাছে যাই। সে আমাদের এই বিপদের কথা শুনে সে অবশ্যই আমাদের আশ্রয় দেবেন। আচ্ছা বাবা ঠিক আছে, অবশেষে কি সেটাই আমাদের শেষ আশ্রয়? বাবা সাকি, তোর ছোট চাচা তো আমাদের অনেকবার ক্ষতি করে ফেললো, এখন যা হয়েছে তুই আর এসব নিয়ে মন খারাপ করিস না। আপনারা এখানে কেন আইছেন? আমার বাবার মনে এত কষ্ট দিয়ে তাও আপনাদের মনের আশা পূরণ হয়নি? ভাইয়া আমার আম্মার জমি মতো সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। কি টাকা পয়সা নিয়ে পালা গেছে মানে? বুঝলাম না। হ্যাঁ ভাই, আমার অফিসে বসের সাথে ওর সাথে সম্পর্ক ছিল, সেটা আমি জানতাম না। আমার বউ গ্রামে আসতে চায় না, আমার বউ বলতো এত সয় সম্পত্তি গ্রামে লেখে কি লাভ। তাই আমি আমার বউয়ের কথা শুনে আমার ভাগে সয় সম্পত্তি সব বিক্রি করে দিছি। আর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে জমি বাসে সব টাকা নিয়ে অন্য ছেলের সাথে পালাই গেছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আজ আমি বড়ই অসহায় হয়ে গেছি ভাই। বিশাল ভুল করেছিস তুই। তোর বউ লোভ লালসাময় কথা শুনে তোর যা ছিল ভিটা বাড়ির শেষ আশ্রয়টুকু তুই বিক্রি করে চরম ভুল করেছিস। হ্যাঁ ভাইজান, আমি বিশাল বড় ভুল করছি। এখন আমি কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছি না। আমি আমার ভাইয়ের নিজে থাকার ঘর থেকে তাদেরকে বের করে দিয়েছি। আমি সত্যি একটা অমানুষের মতো কাজ করে ফেলেছি ভাইজান, আমি সত্যি একটা অমানুষ। আমি তোমাদের মনে কতই না কষ্ট দিয়ে কথা বলছি। আমি যে ভুল করছি এ ভুলে ক্ষমা হয় না। তোমরা আমাকে শাস্তি দাও ভাই, তোমরা আমাকে শাস্তি দাও, তোমরা আমাকে শাস্তি দাও। তুই হলি আমার ছোট ভাই, তোকে আর আমি কি শাস্তি দেব? তুই যে তোর নিজের ভুল বুঝতে পারছিস, এই অনেক কিছু। ভাই আমি ভুল করছি ভাইজান, আমি অনেক ভুল করছি।
আমাকে মাফ করে দিও। ভাই আমিও না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক কষ্ট দিয়ে দিয়ে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিও। আর কান্না করিস না তুই, বড় ভাই বেঁচে থাকতে ছোট ভাইয়ের এত কিসের চিন্তা, আমি তো আছি নাকি। এরকম ভুল যেন আর কেউ না করে। তোকে শুধু একটা কথাই বলতে চাই, বাপের ভিটা বাড়ি শেষ আশ্রয়টুকু বিক্রি করে শহরে বিলাসী জীবন কেউ যেন করতে না চায়। তুই আর চিন্তা করিস না। একটা চিঠি আইছে। আমার নামে চিঠি? দেখি। মাজেদ আলীর ছেলে সুজন আলী ও মাসুম ইসলাম তাদের নিজের সয় সম্পত্তি ভিটা বাড়ি সব রবুল মজুমদারকে লিখে দিল এবং আগামী 1 মাসের মধ্যে তাদের ভিটা বাড়ি ছাড়ার নির্দেশ প্রদান করেছে আদালত থেকে। ভাই আমি তো তাকে 1 অংশ লিখে দিছিলাম।